তিরু হতবিহ্বল, নির্বাক। স্মরণ করার চেষ্টা করল সে সাদিফের দাদি ডালিয়া বেগমের মুখশ্রী। অমন সরল সহজ দেখতে মানুষটা এতটা নিকৃষ্ট মনের অধিকারী তা তিরু মানতে কষ্ট হলো ও প্রশ্ন করল, আপনার দাদি আপনার সাথে এমনটা কেন করতেন? সঠিক কারণটা জানা আছে আপনার? আর উনি যে আপনার উপর এতটা অত্যাচার করলেন, আপনার রাগ হয় না ওনার প্রতি? এতটা নর্মালি কথা বলছেন কি করে আপনি? সাদিফ দীর্ঘ শ্বাস ফেলল। সঠিক কারণটা তা তো জানা নেই, তবে আন্দাজ করলে আমার জেন্ডারগত সমস্যার কারণে বোধহয় এমনটা করতেন। দাদি সেকেলে মানুষ, তার উপর ওইটা ছিল গ্রাম। আমার সমস্যাটা জানলে নিশ্চিত পাড়া প্রতিবেশী তাকে খোঁচা দিত, যা তিনি চাচ্ছিলেন না। তিনি ঠাট্টা জৌলুস বজায় রেখে চলা মানুষ। আর রইল শেষ প্রশ্নের উত্তর, দাদি মারা গিয়েছেন তিরু। মৃত্যু মানুষের ওপর কি রেগে থাকা শোভা পায়? তবে আমি ওনার আকস্মিক মৃত্যুটা মেনে নিতে পারছি না। উনি আমার অনেক প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন। ওনার মৃত্যুটা অস্বাভাবিক। কিয়ৎক্ষণের মৌনতা। মিনিট 6 পর মৌনতায় ধস নামালো সাদিফ, করুণ গলায় শুধালো, আমি অত্যন্ত দুঃখিত তিরু। মানসিকভাবে সুস্থ হয়েছি, আমি মাত্র 2 সপ্তাহ হলো। সুস্থ হওয়ার পর উচিত ছিল বাংলাদেশে আপনার পরবর্তী অবস্থা সম্পর্কিত খোঁজ নেয়া, কিন্তু আমি তা করিনি। মাফ করবেন আমায়। আপনি এতদিন আমার প্রতীক্ষায় ছিলেন। প্রতীক্ষা শব্দটা সূচের মতো গায়ে এসে লাগলো তিরুর। নিজের রূপে ফিরল ও মুখাবে কাঠিন্যতা টেনে বলল, আমি অবশ্যই আপনার প্রতীক্ষায় ছিলাম না। আমার জীবন থেমেও ছিল না, বরং আমি এখন অনেকটাই এগিয়ে গিয়েছি। সত্যি বলতে আপনি উধাও হওয়ার পর আপনাকে কাপুরুষ বলেই সম্বোধন করতাম আমি। তখনকার ধারণা অনুযায়ী আমি অ্যাকচুয়ালি আপনার দেখা পেতে চাচ্ছিলাম প্রশ্নের জবাবের জন্য। দ্যাটস ইট। যাই হোক, ভালো থাকবেন। আমাদের আর কোনোদিন দেখা না হোক, এটাই চাওয়া। তিরু বেরিয়ে এলো বাহিরে। কেবল তখন শুভ্রতার রাজ। বাতাসে কি নিদারুণ প্রশান্তি উঠছে। দুহাত দুদিকে মেলে বুক ভরে শ্বাস টানল তিরু। স্বাধীনতা এত সুন্দর বুঝি, এতটা আদুরে, প্রশান্তিদায়ক। আজ হতে সে স্বাধীন পূর্ণরূপে। এতদিন না চাইতেও তার জীবনটা বিয়ে নামক অধ্যায়ে আটকে ছিল। আজ সব আটকে থাকার মুক্তি। বাংলো থেকে বেরিয়ে যেতে যেতে তিরুর দেখা মেলে রাদিফের সাথে। গুনগুন করে গান গাইতে গাইতে রাদিফ এদিকে এগিয়ে আসছে ধীর পায়ে। তিরুকে দেখে তার গুনগুন করা বন্ধ হলো। এগিয়ে এলো সে তিরুর নিকটে। চলে যাচ্ছেন? তিরু বিরক্ত হলো, বিরক্তি মাখা গলায় শুধালো, না তো, থেকে যাচ্ছি। এখন বালিশ কাঁথা আনতে যাচ্ছি পার্মানেন্টলি এখানে থাকার জন্য। রাদীপ থতমত খেলো, তবে প্রকাশ করলো না। পূর্বের সুরে বলে উঠল, আরে আমরা এত নীরব না, বালিশ কাঁথা নিয়ে যেতে হবে না, এভাবেই থাকুন। রাদীপকে পাশ কাটিয়ে চলে গেল তিরু। পেছন থেকে তৎক্ষণাৎ চেঁচালো রাদীপ, ম্যাডাম কোথায় থাকেন? প্যারিসে? তিরু পেছনে তাকালো। তা আপনার জেনে কি কাজ? সুন্দরীরা কোথায় থাকে তা জানা রাফিদ আহসানের একান্ত গত দায়িত্ব। তিরু হতবাক। চটজলদি পা চালিয়ে চলে এলো সেখান হতে। রাদীপকে তার ভারী অদ্ভুত লাগে। ছেলেটা নিশ্চয়ই সাদিফের সাথে থাকতে গিয়ে নিজেও পাগল টাগল হয়ে গেছে। তানহা বিলাপ করে কাঁদছেন। মায়ের কান্না দেখে তিরু তখন মহাবিরক্ত ও রাগলো। এবার চটে গিয়ে বলল, থামো তো মা, এত কাদার কি আছে? এভাবে কাঁদছো মনে হচ্ছে আমি মারা গিয়েছি। আমি মারা গেলেও তো মনে হয় না এইভাবে কাঁদতে। তানহা কান্নারত অবস্থায় মেয়েকে ধমকালেন, চুপ কর, সবসময় ফাজলামো। কি যে পাপ করেছিলাম আল্লাহ জানেন। যেই পাপের শাস্তি তিনি আমার মেয়েকে দিচ্ছেন। তোর নীরা খালাকে কত আপন ভেবেছিলাম। ও আমার চাচাতো বোন হয়ে আমায় এত বড় ধোকা দিল। নীরার ভরসাতেই তো অতটা খোঁজ খবর না নিয়ে তোকে এখানে বিয়ে দিব বলে ঠিক করলাম। দুনিয়াতে কারো উপর আস্থা রাখতে নেই। আজ তোর বাবা নেই বলে এই দিন দেখতে হচ্ছে। কাছের আত্মীয় স্বজনও তো নেই। নীরা দুঃসম্পর্কের বোন। ওর উপর কেন যে ভরসা করতে গেলাম আমি, আল্লাহ জানেন। তিরু হাই তুলল, বলেছিলাম আমি। আর এইসব আত্মীয় স্বজনের নাম জীবনে মুখে যদি আনো তুমি, আত্মীয় স্বজন নেই ভালো হয়েছে। তুমি আর বাবার সম্পত্তি আমি একা বসে বসে খাবো।
তানহা কাঁদছেন। তিরু মায়ের কান্না দেখতে দেখতে চোখ মুখ মুছে নিল। এই যে এসব ঘটনা তার কিছুটা অবগত ছিল সে। সাদিফ মানসিক রোগী তা তিরু জানত। খবর নিয়ে জানতে পেরেছিল, মাকে বলে লাভ হয়নি, কারণ এর পূর্বে উল্টোপাল্টা বলে তিনটা বিয়ে ভেঙেছে সে। তানহা তা জানতে পেরে চতুর্থবার তাকে আর বিশ্বাস করেনি। তিরু সাদিফের সত্যতা তানহার নিকট টেনে হিচড়ে এনে পেশ করতেও পারেনি, কারণ বিয়ের দিন সকালে তাকে তানহা অবগত করেছিল আজ তার বিয়ে। অবশ্য সবটা পরে জাদুর মতো ঘটে যায়। বিয়েটা তো শেষে হলোই না, ঘটনার 1.5 মাস। ভোরবেলা তিরু সবে মাত্র ঘুম থেকে উঠেছে, হুট করে কল এলো তার ফোনে। তিরু রিসিভ করা মাত্র ওপাশ হতে তানহা চটজলদি বলল, ছটপট কবুল বলে ফেলো তো তিরু, ছেলে কবুল বলে দিয়েছে, এবার তুই কবুল বললেই বিয়েটা সম্পন্ন হবে। ঘুম ঘুম ভাবটা চট করে উবে গেল। তানহা অনবরত তাড়া দিচ্ছেন। তিরু তখন দিনের প্রথম আশ্চর্যজনক ঘটনাটা হজম করতে ব্যস্ত। মানে তানহা মাত্র তাকে কি বলল? বিয়ে কি এভাবে হয় নাকি? আশ্চর্য। তিরু রাজশাহী শহরের এক মফস্বল গ্রামে, যার বেড়ে ওঠা বহু সংগ্রাম করে। সেই ছোট্ট তিরু আর আজকের সাহসী তিরুর মাঝে রয়েছে বেশ পার্থক্য। বাবা নেই তার, তিনি মারা গেছেন। তিরু তখন কেবল 5 বছর বয়স। নিকটাত্মীয় স্বজন তার থাকলেও তারা তিরুর খোঁজ খবর নিত না। তার কারণ তিরুর পরিবার ছিল অসচ্ছল। তিরুর চাচা ফুপু তাদেরকে ছোট নজরে দেখতেন দারিদ্র দুর্দশার কারণে। তানহার পছন্দ ছিল না তা, তাই সে মেয়েকে নিয়ে এসে ওঠেন সেই মফস্বল গ্রামে। তারপর হতেই শুরু হয় লড়াই, বেঁচে থাকার লড়াই, এই পৃথিবীতে টিকে থাকার লড়াই। তিরুর জন্মের পর তানহার আর পড়াশোনা করা হয়নি। এতে যেন জীবন পরিচালনা করাটা ভারী দুষ্কর হয়ে পড়ে। তবুও দমেনি তানহা। গাধার খাটুনি খেটে মেয়েকে প্রতিষ্ঠিত করেছে, যথেষ্ট পরিমাণে সম্পদের মালিক হয়েছে। তিরুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, শেষে মাস্টার্স করতে দেশের বাহিরে পাঠিয়েছে। এত সব প্রাপ্তি সহজে হাতছানি দেয়নি। কি না সহ্য করেছে তানহা, বাজে লোকের উপদ্রব, প্রতিবেশীর কটু কথা, আরো কত কি। তবুও সে ছিল শক্ত মানুষ, তাই তো এত দূর অবধি তার আশা। আর্থিক সচ্ছলতা আসতে শুরু করে দ্রুতই। ছোট তিরু বিশাল স্বপ্ন নিয়ে বড় হয়। সে মুক্তি পাখি, আকাশে ডানা মেলে উঠতে চায়। বিশাল পৃথিবী দেখার বড় শখ তার। কিন্তু তানহা যে মানে না, একা কোথাও যেতে দিতে রাজি নন তিনি। তিরু তবুও স্বপ্ন দেখে একদিন সে পৃথিবীর সব দেশ ভ্রমণ করে ফেলেছে। তিরুর এই মুক্তমনা মন তানহার কেন যেন পছন্দ নয়। সে তিরুকে বিয়ে দিতে তাই উঠে পড়ে লাগে। তার মতে জীবনে চলার পথ একজন নারীর পাশে পুরুষের পাশ থাকা অতি আবশ্যক, নতুবা এগিয়ে যেতে বহু কষ্টের মাঝে পড়তে হয়। তার মেয়ে সেই কষ্ট সহ্য করতে পারবে না, তাই তো একজন সুপাত্রের হাতে তিরুকে তুলে দেওয়ার এতটা তোড়জোড় তার। তিরু মাকে বোঝাতেই পারল না জীবনে চলার পথে পুরুষ মানুষ থাকা অতটাও গুরুত্বপূর্ণ নয়। নিজে ভালো হলে সব ভালো। এছাড়া এ যুগে বউয়ের এমন আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন কে বা গ্রহণ করতে চায়? তিরুর ভয় হয়, বড্ড ভয়। যদি তার স্বপ্ন পূরণে বাধা দেয় তার জীবন সঙ্গী, তবে কি হবে? এই ভয়ের দরুন বিয়ের প্রতি তার এতটাই অনীহা। দুজন দুই মেরুর বাসিন্দা, কারোর মতের মিলই হয় না। তিরু, এই তিরু। তানহা অধৈর্য গল। মেয়ের এরূপ স্তব্ধতা দর্শন করে তিনি বিরক্ত, ভীষণ ভীষণ বিরক্ত। এতটা অবাক কেন হচ্ছে তিরু? সে তো তিরুকে বলেই রেখেছিল ছেলে দেখছে, একদিন হুট করে বিয়ের আয়োজন করে বসবে বলেছে তো। তাহলে এখন এমন আহম্মকের মতো হা করে তাকিয়ে আছে কেন মেয়েটা? আশ্চর্য। তিরু হুঁশে এলো, ছটফটিয়ে বলল, বিয়ে? আর ইউ সিরিয়াস মা? এখন বিয়ে? তুমি আমায় কবুল বলতে বলছো? তানহা বিরক্তি মাখা গলায় শুধালেন, হ্যাঁ, এক্ষুনি বিয়ে। কানে শুনিস না নাকি? কবুল বল।
কাজী সাহেব তাড়া দিচ্ছে তো। ছেলে সে কখন কবুল বলে দিয়েছে। দেখি সুন্দর করে মাথায় কাপড় দে তো, ঠিকঠাক হয়ে বস। মা তুমি বলো তো, এভাবে কি বিয়ে হয়? বিয়ে কি এতটা তুচ্ছতা ছিল টাইপ ব্যাপার নাকি? ছেলেকে কি করে তার বায়োডাটা তো পাঠালে না, হুট করে এভাবে কি বিয়ে করা যায়? কেন তোকে আগে থেকে বলে রেখেছিলাম না আমি হুট করে একদিন তোর বিয়ের আয়োজন করে ফেলবো? আগে থেকে সেইভাবে মানসিকভাবে তৈরি হতে বলিনি? তিরু দুঃখী গলায় বলল, বলেছো তো, কিন্তু তুমি যে এরকম বিয়ের আয়োজন করবে তা কে জানতো? জানলে আমি কখনো হ্যাঁ বলতাম না। তানহা গলা ঝাড়লেন। আশপাশে নজর বুলিয়ে তিনি চট করে ফোন নিয়ে বেরিয়ে এলেন বাহিরে। কণ্ঠের খাদ নামিয়ে বললেন, শোন তিরু, এবার আমি ছেলের খবরাখবর একা নিজেই নিয়েছি। একদম পাই টু পাই তথ্য জেনেছি। ছেলের সাথে আমি প্রায় 7-8 বার দেখা করে ফেলেছি। ছেলে দেখতে যেমন সুন্দর তেমনই তার ব্যবহার, আচার আচরণ মাশাআল্লাহ, ভালো পাত্র। তুই চিন্তা করিস না। ছেলের নাম অরণ। পরিবারে অসুস্থ বাবা আর 3 বোন আছে। তোর জন্য একটা সুখবরও আছে তিরু। ছেলে তো প্যারিসে সেটেল। তোকে আর দেশেও আসতে হবে না। জামাইকে নিয়ে প্যারিসেই থাকবি। তিরু মরা গলায় শুধালো, এখনই জামাই ডাকা শুরু করে দিয়েছো? বিয়েই তো হয়নি। হয়নি, হয়ে যাবে। আর শোন, ছেলে ইন্টার পাস। অরণের বাবা অনেক আগে থেকেই অসুস্থ, বুঝছিস? ওদের সংসার চালাতো ওর মা, কিন্তু তিনিই মারা গেছেন। তাই পরিবারের হাল ধরতে বেচারা ছেলেটা এইচএসসি দিয়েই চলে যায় প্যারিস। প্যারিসে এখন ওর নিজস্ব একটা রেস্টুরেন্টও রয়েছে। টাকা পয়সার অভাব নেই। তুই সুখে থাকবি মা। তিরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না আম্মু, যদি মানুষটা না ভালো হয়। আর ছেলে ইন্টার পাস, আমি মাস্টার্স করছি আম্মু। তানহা থমকালেন, যেন চক্ষু জোড়া বড় সড়ো করে তাকালেন তিনি তিরুর পানে। তানহার এরূপ প্রতিক্রিয়া দেখে তিরু হতবম্ব। সে কি কোনো ভুল কথা বলে বসল কি? তার ভাবনার মাঝে তানহা চেঁচালেন, তিরু, আমার বিশ্বাস হচ্ছে না তুই এমন কথা বলছিস। এটা তুই বলতে পারলি তিরু? ছেলেটা ইন্টার পাস বলে ওকে তুই ছোট করলি? আল্লাহ তাআলা এই দিন দেখানোর জন্য আমায় বাঁচিয়ে রেখেছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে, তুই অহংকার দেখালি। ভুলে যাস না আমাদের অতীত তিরু। তিরু বিচলিত হলো, অস্থির স্বরে বলল, মা রিল্যাক্স, ভুল বুঝছো তুমি আমায়। আমার বলার মানে এটা ছিল না। আমি বলতে চাচ্ছিলাম, ছেলে যেহেতু ইন্টার পাস, বিয়ের পর যদি আমার লেখাপড়া বন্ধ করে দেয় এই ভেবে যে সে ইন্টার পাস, তার বউ কেন তার থেকে বেশি শিক্ষিত হবে? তানহা ভ্রু কুঁচকালেন। তোর কি মনে হয় তিরু আমি অমন টাইপ ছেলের কাছে তোর বিয়ে ঠিক করেছি? এত কষ্ট করে তোমাকে পড়াশোনা শেষ করিয়েছি, শেষে এসে পড়াশোনা বন্ধ করে দিতে নয় নিশ্চয়ই। তিরু ব্যর্থ সৈনিকের ন্যায় তাকিয়ে রইল। ইচ্ছে হলো এখন তানহাকে বিয়ের ব্যাপারে অস্বীকৃতি জানাতে পারত সে। তারপর হয়তো তানহা কিছুক্ষণ স্তব্ধ নেত্রে তাকে পরখ করত, অতঃপর বিদায় জানিয়ে কল কেটে দিত। স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তিরু জানে এই স্বাভাবিকতার পেছনে কতটা দুঃখ, পীড়া, বেদনা লুকিয়ে। মাঝে ভীষণ কষ্ট পাবে। যে মা তাকে কোলে পিঠে করে এতটা সংগ্রাম করে বড় করে তুলে এত দূর অবধি নিয়ে এলো, তাকে কি কষ্ট দেয়া যায়? তাকে কষ্ট দেওয়ার চিন্তা করাও তো পাপ, মহাপাপ। কাজী সাহেব অনর্গল কিছু বলে যাচ্ছেন। ভিডিও কলে আপাতত তানহা আর কাজী সাহেব ব্যতীত কাউকেই দেখতে পারছে না তিরু। অরণ ইকবাল, বাবা মুর্তাজা ইকবাল 5 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তনুরিমা আহসানের নিকট বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এই প্রস্তাবে আপনি রাজি থাকলে কবুল বলুন। তিরু অবিকল যন্ত্রের মতো আওড়ালো, কবুল। লহমায় তিরু বিয়ে করে ফেলল সম্পূর্ণ অপরিচিত অদেখা একজন মানুষকে। একবার, দুইবার, তিনবার, না, ফোন তুলছে না। তিরুর ধৈর্যের সীমা পেরোলো। রাগ হলো। প্রচন্ড ক্ষোভে ফোনটাকে সামনে ছুঁড়ে মারবে, তৎক্ষণাৎ কল ব্যাক। শান্ত হলো তিরু,
লম্বা লম্বা শ্বাস টানলো। অপর পক্ষের মানুষটার সাথে রেগে কথা বলার ইচ্ছে নেই। কিয়ৎক্ষণ পর কল রিসিভ করলো ও তিরুদি, ভালো আছো? নম্র গলায় বলল।